আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আপনাদের পর্দায় দেখতে পাচ্ছেন আপনাদের আহ পরিচিত মুখ সুমন ভট্টাচার্য, কলকাতার প্রখ্যাত সাংবাদিক। নমস্কার সুমন দা, সুমন ভট্টাচার্য, আপনাকে নমস্কার জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাবজেক্ট দর্শক যথারীতি বাংলাদেশের মানুষের প্রচন্ড আগ্রহ তৈরি করেছে, যদিও আসাম এবং পশ্চিমবঙ্গ দু জায়গায় নির্বাচন হলেও পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশে পশ্চিমবঙ্গের নির্বাচনের ঢেউ বাংলাদেশে লেগেছে। আপনার কাছে আমরা দুদিন ধরে চেষ্টা করছিলাম আমরা এই নির্বাচনের হালচাল নিয়ে আপনার কাছ থেকে বিশ্লেষণ জানার জন্য। প্রথমে আমি যেতে চাই আপনার কাছে, এই যে নির্বাচনে ভরাডুবি, আমরা কিছু কিছু আলোচনা শুনেছি তৃণমূলের ভরাডুবি, যেটা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল, যদিও বিজেপি শিবির খুব কনফিডেন্ট ছিলেন। আমার জানার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন এটা নিয়ে খুব বড় আলাপ আছে একটা, আমরা আমরা জানতে আগ্রহী যে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। আপনারা কি কোনো আজ পেয়েছেন কিনা মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? আপনার কাছে আমি বিশ্লেষণ জানতে চাই, তৃণমূলের এই পরাজয়ের পেছনের কারণগুলো আসলে কি কি? দেখুন, আমার মনে হয় যে বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবেন। তার কারণ বিজেপির যে ঘোষিত বিধায়ক যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই শুভেন্দু অনুগামী, এবং বিজেপির এই যে বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিমবঙ্গে যাকে পাঠাচ্ছে, মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তিনি এই ইলেকশনের অন্যতম মাস্টার মাইন্ড বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও শুভেন্দু অধিকারীকে খুব পছন্দ করেন। ফলে শুভেন্দু অধিকারী আমার ধারণা মানে হট ফেভারিট বা তারই মুখ্যমন্ত্রী হওয়ার কথা। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরেক মানে প্রবাসী নেতা স্বপন দাশগুপ্ত, যিনিও রাসবিহারী কেন্দ্র থেকে জিতেছেন, তিনিও রয়েছেন। কারণ স্বপন দাশগুপ্ত খুবই শিক্ষিত মানুষ, খুবই পরিচিত সাংবাদিক, এবং তিনি খুবই বিদগ্ধ জন বলে পরিচিত, এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও খুব ঘনিষ্ঠ। কিন্তু আমার সামগ্রিকভাবে ধারণা যে পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে যে বিজেপির যে উত্থান বা বিজেপির যে ধারাবাহিকভাবে গত 5 বছরে বিজেপি যেভাবে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করেছে, তার পেছনে যেহেতু শুভেন্দু অধিকারীর বেশি কৃতিত্ব, সেহেতু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। এবং আমি যেটা বলছি যে বিজেপির যে 200 জন বিধায়ক জিতেছেন তাদের মধ্যে অধিকাংশই শুভেন্দু অধিকারীর হ্যান্ড পিকড। দেখুন, যেহেতু আপনি আসামের উদাহরণটা টানলেন, আমি আসামের একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আসামে বিজেপির নিজের লোক ছিল সর্বানন্দ সোনোয়াল, যিনি 2016 সালে বিজেপির প্রথমবার চিফ মিনিস্টার হয়েছিল। কিন্তু যখন বিজেপি 2021-এ দ্বিতীয়বার জিতলো, তখন সর্বানন্দ সোনোয়ালকে টপকে কংগ্রেস থেকে আসা হিমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার হয়ে গেলেন। কারণ হেমন্তই ততক্ষণে দলটার বেশিরভাগ যে এমএলএ তাদের সবাইকে একজোট করে আনতে পেরেছেন, তাদেরকে একসঙ্গে আনতে পেরেছেন। ফলে আমার ধারণা যে হেমন্ত বিশ্ব শর্মা যেমন কার্যক্রমে অসমে বিজেপির প্রধান মুখ হয়ে উঠলেন এবং উত্তর পূর্বাঞ্চলে বিজেপির অন্যতম মানে শীর্ষ নেতা, তেমনি শুভেন্দু অধিকারীও পশ্চিমবঙ্গে বিজেপির এই সাফল্যের যেহেতু কৃতিত্ব তার, তিনি পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, এটা আমার ধারণা। আমি বলছি না যে বাংলাদেশের মানুষ শুভেন্দু অধিকারীকে কিভাবে নেয় না নেয় এতে কিছু প্রভাব ফেলে, কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করায় বাংলাদেশের দুটি অংশ খুব খুশি হয়েছে। তার একটি অংশ হচ্ছে আওয়ামী লীগ সমর্থক যারা, আরেকটা হলো সনাতন ধর্মাবলম্বীরা। এটা মোটামুটি প্রমাণিত, আমরা বুঝতে পারি, পাবলিক পারসেপশন এটা প্রমাণিত। আরেকটা হচ্ছে শুভেন্দু অধিকারী জিতে যাওয়ায় বাংলাদেশে এন্টি আওয়ামী লীগ যে ফোর্স, যারা এখন ক্ষমতায় আছেন বা ক্ষমতার কমফোর্টেবল বলে তারা পলিটিক্স করছেন, তারা আবার শুভেন্দু অধিকারীকে প্রচন্ড তারা একরকম আক্রমণ করে বক্তৃতা দিচ্ছেন। আজকে আমরা দেখেছি বাংলাদেশে কয়েকজন দায়িত্বশীল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি ফিরে আসবেন, তাকে সসম্মানে নিয়ে আসা হবে, এইসব কথাবার্তা বলেছেন। আমি জানতে চাই শুভেন্দু অধিকারী কি আসলে স্ট্যান্ডবাজি করেছেন, নাকি সত্যিকার অর্থে শুভেন্দু অধিকারী যদি প্রধান মুখ্যমন্ত্রী হন তাহলে এটা বাংলাদেশের ক্ষেত্রে বিজেপির দৃষ্টিভঙ্গি অথবা পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য আনবে, ফারাক আনবে কিনা? দেখুন, দুটো জিনিস প্রথম বলার হচ্ছে, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যেহেতু একটা লম্বা সীমান্ত রয়েছে,
এবং যেহেতু দুটো দেশের সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করে, সংস্কৃতি, ভাষা ইত্যাদি, আমি দেখছিলাম আপনাদের দেশেও ফারাদ মাঝার দীর্ঘ প্রবন্ধ লিখে ফেলেছেন পশ্চিমবঙ্গের নির্বাচন। ফলে ভারতবর্ষে যদি একটা হিন্দুত্ববাদী শক্তির উত্থান হয়, মানে শুভেন্দু অধিকারী যে দলটাকে আজকে রিপ্রেজেন্ট করেন সেটা তো হিন্দুত্ববাদী দল, তাহলে বাংলাদেশেও একটা কট্টরপন্থী মুসলিম দলেরই উত্থান হবে, জামাতেরই উত্থান হবে, এটা নিয়ে কোনো তফাৎ নেই। মানে পশ্চিমবঙ্গে মাত্র গতকালই নির্বাচনের ফলাফল বেরিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন এলাকায়, মুসলিম প্রধান এলাকায় এরকম পোস্টার দেখা যাচ্ছে যে এবার কুরবানি করা যাবে না। ফলে এইটা যখন এখানে সার্কুলেট হবে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এটা বাংলাদেশে যাবে, বাংলাদেশে আবার মুসলিম কট্টরপন্থীরা একটা সুবিধা পাবে, এবং সেই সুবিধাটা অবশ্যই জামাত পাবে বলে আমার ধারণা। দেখুন, পশ্চিম বাংলায় বিজেপির এই উত্থানের পেছনে তো অবশ্যই শেখ হাসিনা পরবর্তী সময় ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের যে কীর্তি, সংখ্যালঘুদের উপর আক্রমণ ইত্যাদি একটা বড় প্রভাব ফেলেছে। ফলে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটকে মোবিলাইজ করতে বিজেপির সুবিধে হয়েছে। শেখ হাসিনার সময় বাংলাদেশে সংখ্যালঘুদের যে অবস্থা ছিল, যেহেতু ইউনূসের সময় সেটা ছিল না, ফলে সেইটা মোবিলাইজ করবার জন্য দেখো প্রতিবেশী দেশে মানে যেখানে এখানে হিন্দুদের অত্যাচারিত হতে হচ্ছে, তুমি যদি মানে পশ্চিমবঙ্গে মুসলমানদের নিয়ন্ত্রণে না নিতে পারো তাহলে তোমারও ভবিষ্যৎ বিপন্ন হবে। এইটা করে তো বিজেপির হিন্দু ভোট মোবিলাইজ করতে সুবিধা হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি এটা জানিও যে বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগের সমর্থকরা তারা সোশ্যাল মিডিয়ায় বিজেপির সমর্থনে ঢাক পিটিয়েছে। আমি বিশ্বাস করি এটা আওয়ামী লীগের রাজনীতিতে আরেকটা কফিনে আরেকটা পেরেক পুঁতল। কেন বলছি? দেখুন, বাংলাদেশ একটা 90% প্রায় 90% সংখ্যা মুসলিম সংখ্যাগুরুর দেশ। আপনি সে দেশে যদি কোনো হিন্দুত্ববাদী পার্টির লেজুর হন বা হিন্দুত্ববাদী পার্টির দালাল হিসেবে চিহ্নিত হয়ে যান, তাহলে আপনার পক্ষে বাংলাদেশে দাঁড়িয়ে, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে দাঁড়িয়ে জামাত বা বিএনপিকে কাউন্টার করা কার্যত অসম্ভব হয়ে যায়, কার্যত অসম্ভব। কারণ ঠিক যেমন পশ্চিমবঙ্গে যদি মানে পশ্চিমবঙ্গে যে সুবিধাটা বিজেপি পেয়েছে ওখানে মুসলিমদের বারবারন্তর জন্য, সেইখানে মানে মুসলিম মৌলবাদের বারবারন্তের জন্য, সেটা এখানে হিন্দু মৌলবাদ বাড়লে ওখানে জামাত বাড়বে। এবং মানে তখন তো বাংলাদেশের মুসলমানরা আওয়ামী লীগকে ত্রাতা বলে মনে করবে না, মনে করবে যে তুমি তো ওই হিন্দুত্ববাদী দলের দালাল, যে হিন্দুত্ববাদী দল দেখো আমার প্রতিবেশী দেশে কোরবানি নিষিদ্ধ করেছে, মুসলমানদের পেটাচ্ছে, মুসলমানদের অমুক করছে। ফলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জীবনের যতগুলো রাজনৈতিক ব্লান্ডার, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মুজিববাদ দর্শনে বিশ্বাস করি, কিন্তু আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে আমি এটা বুঝিয়ে পারিনি। তারা মনে করেছে যে ভারতবর্ষে বিজেপির সমর্থন করলে বা খুব কাঁচা কথায় বললে বিজেপির দালালি করলে তাদের লাভ হবে না, আসলে তাদের ক্ষতি হবে। সেটাই রাজনৈতিকভাবে সেটাই হয়। মানে আমেরিকার সমর্থন করে কেউ ইরানে রাজনীতিতে জিততে পারে না। আপনাকে ইরানের গোটা পলিটিক্সটাই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে, সেটাই নিয়ম। তো এই যে ব্লান্ডারটা মানে আওয়ামী লীগ করলো, আমি বলবো এটা তারেক রহমানের জন্য বিরাট বিরাট পাওনা। যে আমার সবসময় তো পলিটিক্সে একটা বাড়তি উইন্ডফলের জন্য লোকে ওয়েট করে থাকে। তারেক রহমান 12ই ফেব্রুয়ারি জিতলেন এবং ঠিক তারপরে ভারতবর্ষে ওনার গা লাগোয়া সীমান্ত ঘেঁষা একটা রাজ্যে একটা কট্টরপন্থী হিন্দুদের দল জিতলো, এবং সেই হিন্দুদের দলের সমর্থনে আওয়ামী লীগের নেতা কর্মী, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা উন্মত্তের মতো প্রচার করলো। এইটা আদতে যে পলিটিক্সটা এখন তারেক রহমান করতে চাইছে তার সেন্টারিস্ট পলিটিক্সকে স্ট্রং করবে এবং একই সঙ্গে জামাতকেও সাহায্য করবে। কেন একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের দেশের, আমি চ্যানেলের নাম নিচ্ছি না, একটি গদি মিডিয়া, আমরা গদি মিডিয়া যাকে বলি বা বিজেপির ভক্ত মিডিয়া, সেই মিডিয়াতে স্বয়ং কাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল। সেই ব্যঙ্গ করার মানে কাজী নজরুল ইসলাম একই বৃন্তে দুটি কুসুম লিখেছিল, সেটা নিয়ে
মানে চরমতম ব্যঙ্গ করা হয়েছিল। তা নিয়ে কলকাতার যারা শিক্ষিত বুদ্ধিজীবী প্রগতিশীল অংশ তারা তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিল। কিন্তু ওই চ্যানেলে গিয়ে আওয়ামী লীগের তাত্ত্বিক নেতা শুধু অনুষ্ঠান করেননি, যে অ্যাঙ্কার নজরুলকে সাম্প্রদায়িক বলেছিল সেই অ্যাঙ্কারের সঙ্গে গলাগলি করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল। তো তাহলে আজকে তো তারেক রহমানের আমি গত 3 মাসের যেটা দেখেছি, আমি আবার বলছি আমি মুজিবের সমর্থক, আমি শেখ হাসিনার সমর্থক, কিন্তু শেখ হাসিনার সমর্থকরা ওনাকে এবং ওনার দলকে যতটা ডোবাচ্ছে সেটাতে এটা বোঝা দরকার যে কি হলো। তারেক রহমান তো একটিবারের জন্য স্বাধীনতার যুদ্ধ বা মুজিবের সম্পর্কে অসম্মানজনক কথা বা রবীন্দ্রনাথ নজরুল যেটা ডিভাইডেড হলেও যেটা কমন কালচার সেটা নিয়ে কোনো কথা বলেনি। তো ফলে তারেক রহমান উইল গেট এ অ্যাডভান্টেজ রাদার দ্যান আওয়ামী লীগের সুবিধে হবে। আওয়ামী লীগ আমার ধারণা রাজনৈতিকভাবে এবং আদর্শগতভাবে had gone to some lumpen proletariats, those who don't understand the politics of আওয়ামী লীগ। দেখুন, মুজিববাদের দর্শনে এটা আছে ধর্মনিরপেক্ষতা। মুজিববাদ কিন্তু কখনো মানে ইন্দিরা গান্ধীও একজন ভারতীয় নেতা ছিলেন, ভারতীয় নেত্রী ছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী কোনোদিন হিন্দু ধর্মের নেত্রী ছিলেন। তো শেখ হাসিনার দলবল যদি হিন্দু নেতার পায়ের কাছে বসে উপাসনা করে এবং শুভেন্দু অধিকারীকে নিজেদের গুরু মানে, আমার প্রচুর বাংলাদেশের বন্ধু বান্ধব আমাকে সকাল থেকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে, তারা প্রচন্ড মানে অ্যান্টি আওয়ামী লীগ, প্রো বিএনপি, যে কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের বলুন গলায় একটা আমি আওয়ামী লীগ, আমি শুভেন্দুর ভক্ত এটা লিখে ঘুরে বেড়াতে। তো এই যে প্রচারটা বিএনপি পেয়ে গেল সেটা আওয়ামী লীগের, এগেন আই গো ব্যাক টু মাই ওল্ড পয়েন্ট, আওয়ামী লীগের মূর্খামির জন্য। আপনি যদি ইউরোপে দাঁড়িয়ে রাজনীতি করেন আজকের ইউরোপে, তাহলে আপনাকে অ্যান্টি ট্রাম্পই হতে হবে, তা না হলে আপনার ভিক্টর ওরবানের মতো হাঙ্গেরির পরিণতি হবে। if you remain a pro-fascist, pro-Trump, then you will be Viktor Orban. You will be completely মানে washed away from the politics. দেখুন, বাংলার রাজনীতিতে আজকে হয়তো বিজেপি 200টা সিট নিয়ে আসছে, নিশ্চয়ই এসছে, কিন্তু বাংলার রাজনীতির যে প্রগতিশীল অংশটা আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল 1971-এর সময়, 1975-এর সময়, 2006-এর সময়, তারা আজকে কমপ্লিটলি আওয়ামী লীগ থেকে ডিঅ্যাসোসিয়েট হয়ে যাবে, কারণ তাদের পক্ষে বিজেপি করাটা সম্ভব হবে না। কিন্তু আওয়ামী লীগের এই উন্মাদ নেতারা যারা কলকাতায় আছেন এবং আওয়ামী লীগের উন্মাদ আইটি সেল, যদি ওদের আইটি সেল বলে কিছু থাকে আমার ধারণা নয়, এইসব ক্র্যাক প্ল্যাটুন ফ্যাটুন সব মানে ফালতু, এদের কোনো শিক্ষাই নেই, তারা আওয়ামী লীগকে আরো 20 বছর রাজনীতিতে পিছিয়ে দিল। কারণ আপনি বাংলাদেশে যখন সামনের ভোটটা তর্কের খাতিরে আমি ধরে নিলাম তারেক রহমান আওয়ামী লীগকে অ্যালাউ করলো 2031-এর ভোটে পার্টিসিপেট করবার জন্য, তারেক রহমান বা জামাত তো বলবে যে এই হচ্ছে সেই আওয়ামী লীগ যারা বাংলাদেশে গিয়ে যারা ভারতবর্ষে গিয়ে হিন্দুত্ববাদী দলের কাছে আত্মসমর্পণ করেছিল, যারা কুরবানি যখন নিষিদ্ধ হচ্ছিল তখন দুহাত তুলে নৃত্য করেছিল। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ দ্য পলিটিক্স মানে গোজ অন। ইরানে ট্রাম্প তো ভেবেছিলেন যে ইরানের ভেতর থেকে একটা বিপ্লব বা অভ্যুত্থান ঘটবে যখন আমি বোমা ফেলব, না হলো না। যারা শাহের অনুগামী ছিলেন তারাও মনে করলেন যে বহিঃশত্রু আক্রমণ করছে, আমাকে তাকে ঠেকাতে হবে, তারাও ইরানের কট্টরপন্থী খেমেইনির অনুগামী শাসকদের সঙ্গে মিশে গেলেন। সেটাই পলিটিক্সের নিয়ম। সামনের ইলেকশনের জন্য পারহ্যাপস আগামী 10 বছরের জন্য আওয়ামী লীগের রাজনীতিতে কফিনে একদম পেরেকটা পুঁতে দিয়েছে এদের শুভেন্দু অধিকারীকে নিয়ে উৎসাহ। দেখুন, আমাদের রাজনীতির একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের রাজনীতিতে বহুদিন কোন রাজনীতিককে এই অপমানটা সহ্য করতে হয়েছে যে তুমি হিটলারের সঙ্গে বন্ধুত্ব করেছিলে ব্রিটিশকে হারানোর জন্য, তুমি আমার শত্রুর শত্রু, সে আমার মিত্র, এটা হতে পারে না। আপনাকে পৃথিবীতে সবসময় বাঁচতে হবে যে আমার শত্রুর যে শত্রু সে কতটা ভালো। স্বয়ং রবীন্দ্রনাথকে জন্য সমালোচনা সহ্য করতে হয়েছিল তিনি যখন মুসোলিনির প্রশংসা করেছিলেন। ইউরোপের সমস্ত দার্শনিক রমারলারা রবীন্দ্রনাথকে চিঠি লিখে বলেছিলেন যে আপনি ভুল করছেন, মুসোলিনি একজন ফ্যাসিস্ট,
মুসোলিনির যেসব ডেভেলপমেন্টাল কাজগুলো দেখে আপনি প্রশংসা করছেন সেগুলো ভবিষ্যতে আপনার ক্ষতি করবে। রবীন্দ্রনাথ নিজের ভুল স্বীকার করেছিলেন, ফিরে এসে চিঠি লিখে বলেছিলেন, রমানালকে বলেছিলেন যে আপনি ঠিক বলছেন, আমি ইতালির যে ডেভেলপমেন্ট দেখে ইতালির প্রশংসা করেছি সেটা ভুল, আমার মুসোলিনির সমালোচনা করা উচিত। আমার যতই ব্রিটিশদের সঙ্গে বিরোধিতা থাকুক, ব্রিটিশরা উন্নততর সংস্কৃতি। কিন্তু আওয়ামী লীগের তো থ্যাঙ্কস গড আওয়ামী মানে 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 আল্লাহর পরম অনুমতিতে মানে আওয়ামী লীগ ভেবে নিয়েছে যে জয় বাংলা স্লোগানটা শুরু হচ্ছে হাসিনার পুত্র জয়ের নাম দিয়ে, না, ওটা জয় বাংলা অনেক বিরাট স্লোগান, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে যে মানে শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগানটাকেও পছন্দ করে। তো আওয়ামী লীগের যে মূর্খামি তা বাংলাদেশে বাংলাদেশে তারেক রহমানকে শক্তিশালী করলো, জামাতের মতো কট্টরপন্থী দলকে শক্তিশালী করলো। কারণ দুদিন বাদে জামাত এই পশ্চিমবঙ্গের ভিডিও দেখে ওখানে প্রচার করবে যে দেখুন ওরা ওখানে মুসলমানদেরকে কোরবানি করতে দিচ্ছে না, আমরা এখানে হিন্দুদের করতে দেব না। এই যে কম্পিটিটিভ কমিউনালিজম, সেটা বিজেপির জন্যও ভালো, সেটা জামাতের জন্যও ভালো। দুঃখের বিষয় আওয়ামী লীগ, হুইচ ওয়াজ এ সেন্টারিস্ট পার্টি, যার একটা যে মুজিব বলেছিলেন যে আমি ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সে জয়েন করব না, যে মুজিব একটা মহৎ সমাজতান্ত্রিক আদর্শের কথা বলেছিল, আমার খুব বলতে খারাপ লাগছে যে সেই আওয়ামী লীগের লোকরা ঢাকায় বসে, লন্ডনে বসে, অমুক জায়গায় বসে তথাকথিত ক্র্যাক প্ল্যাটুন, তথাকথিত তমুক করে তারা নজরুলের অপমানকারী শক্তির সঙ্গে হাত মেলালো। তারা নিজেদেরকে হিন্দুত্ববাদী শক্তির দালাল হিসেবে চিহ্নিত করলো, যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে। আমি আপনার এই পুরো বিশ্লেষণটাই, গভীর বিশ্লেষণটা মনোযোগ দিয়ে শুনেছি। আমি এটা নিয়ে আমার কোনো ডিবেট বা দ্বিমত নাই, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হলো যে বাংলাদেশে এমন এই ধারণাও আছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলাদেশে জামাতে ইসলামীর একটা পুরনো এবং খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং অনেকেই বলে যে বাংলাদেশের বর্ডার এরিয়াতে জামাত যে ভালো করেছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে, এটা তৃণমূলের অবদান আছে। আপনার কি মনে হয়? যদি তাই হতো তাহলে সীমান্ত এলাকাগুলোতে 12ই ফেব্রুয়ারির প্রতিদান হিসেবে এবারে বিজেপিকে মানে তৃণমূলকে জামাত জিতিয়ে দিত। আপনি যদি সীমান্ত ঘেরা এলাকা দেখেন তাহলে সব জায়গায় বিজেপি জিতেছে। তাহলে কম্পিটিটিভ কমিউনালিজমটা কি হবে? সীমান্তের আপনার বাংলাদেশের উপান্ত থেকে জামাত হুঙ্কার ছাড়বে, এপার থেকে বিজেপি হুঙ্কার ছাড়বে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজকে রাহুল গান্ধীও দাঁড়িয়ে গেছে। তো রাহুল গান্ধী তো ইন্দিরা গান্ধীর নাতি। এটা প্রথম আওয়ামী লীগকে মাথায় রাখতে হবে যে তারা যত মমতা বন্দ্যোপাধ্যায়কে জামাতের সঙ্গে জোট সঙ্গী বলবে, তত তারা ইন্দিরা গান্ধীকে অপমান করবে, যে ইন্দিরা গান্ধী মুজিবকে ঢাকাতে বসিয়েছিলেন। তো রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, সেইটাকে যদি আওয়ামী লীগ না চেনে, তাহলে আবারও বলছি আওয়ামী লীগ নিজের কবর নিজে খুঁড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বে অবশ্যই সংখ্যালঘুরা গুরুত্ব পেয়েছে, কিন্তু তিনি যদি জামাতের সহযোগী হতেন তাহলে তো সীমান্ত ঘেরা সমস্ত জায়গাগুলোতে এই 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, আমি জেলা ধরে ধরে আপনাকে বলে যেতে পারি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, সেই সমস্ত জেলাগুলোতে তো বিজেপি জিততো না। তাহলে তো ওপাশের সাহায্য নিয়ে, মানে যদি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য নিয়ে বাংলাদেশে জামাত জিতে থাকে, তাহলে তো জামাতের সাহায্য নিয়ে তৃণমূলের জেতা উচিত ছিল, সেটা হলো না। আবারও বলছি যে বাংলাদেশে যে ন্যারেটিভটা বিজেপি বিল্ড আপ করতে চেয়েছে, সেই ন্যারেটিভটা আওয়ামী লীগ পোষণ করেছে, এবং পোষণ করে আওয়ামী লীগ নিজের বিপদ এবং নিজের সর্বনাশকে ডেকে এনেছে। উন্নিয়া সাহেব, আপনি মাথায় রাখুন যে আপনি যে দেশটায় আছেন, আপনি তো আছেনই, সেই দেশটাতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে। সেই দেশটায় 90% মুসলমান। তারা কতটা আওয়ামী লীগকে গুরুত্ব দেবে যখন দেখবে যে আওয়ামী লীগ সেই দলটার সঙ্গে আছে যে দলটা ভারতবর্ষে মুসলমানদের উপর অত্যাচার করে, বা মুসলমানদের কোরবানি বন্ধ করে দেয়, বা ট্রেনে একটা মুসলমান গেলে তাকে পিটিয়ে ফেলে দেয়। হাউ ক্যান মানে কলকাতা শহরে থাকা আওয়ামী লীগের নেতারা, আমি তাদের সবাইকে চিনি, তারা কি করে এটাকে ডিফেন্ড করবে?
তারা কি একটিবারও পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে বিজেপির রাজত্বে চলা মুসলমানদের উপর অত্যাচারের প্রতিবাদে কোনো মুখ খুলেছে? দেখুন, আপনি যখন কোনো বড় শক্তির লেজুর হয়ে যান তখন আপনার সবসময় নিজস্ব আইডেন্টিটির সমস্যা হয়। এমনিতেই বাংলাদেশে ভারত বিরোধিতা প্রবল, তারপরে যদি আপনি হিন্দুত্ববাদী শক্তির লেজুর হিসেবে নিজেকে চিহ্নিত করে ফেলেন, তাহলে বাংলাদেশের আমি জানি কারা সোশ্যাল মিডিয়ায় বিরাট করে তৃণমূলের পরাজয় এবং তাতে আওয়ামী লীগের কত আনন্দের ঘটনা সেটা দেখাচ্ছে। তারা আসলে, আবারও বলছি, রাজনীতিতে নিজের কবরটাকে নিজে খুঁড়ছে, যে কবর থেকে চট করে শেখ হাসিনা তাদের বার করে আনতে পারবেন না। আর আজ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাহুল গান্ধীও দাঁড়িয়ে গেছেন, তাহলে আওয়ামী লীগকে বলতে হবে যে গোটা গান্ধী পরিবার জামাতের সন্তান, বা রাহুল গান্ধী যেটা বলছেন সেটা ইন্দিরা গান্ধী বা সোনিয়া গান্ধীর কথা নয়। আমি অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ছোট্ট একটা সরল প্রশ্ন দিয়ে আবারও শুভেন্দু অধিকারী, বাংলাদেশের শুভেন্দু অধিকারীকে নিয়ে যা জানা গেছে, উনি যে ইলেকশন মানে 5 আগস্টের পর থেকে এই ইলেকশন আগে পর্যন্ত উনি শেখ হাসিনা ইস্যুতে উনি যে সরব ছিলেন, সত্যিকার অর্থে আপনার কি মনে হয় যে উনি যদি মুখ্যমন্ত্রী হন তিনি শেখ হাসিনার জন্য কিছু করবেন? যেখানে শেখ হাসিনার দলও বলছেন আপনি যে তারা শুভেন্দু অধিকারী জিতুক, বিজেপি জিতুক, সেরকম প্রায় ক্যাম্পেইনই করেছে। শুভেন্দু অধিকারী কি জয়ী মানে মুখ্যমন্ত্রী হলে তার কোনো প্রতিদান সে আওয়ামী লীগকে দিবে? আপনার কি মনে হয়, নাকি শুধু শুধু সেটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল? আমি পুণ্যা সাহেব এ বিষয়ে বলার কেউ নই, কিন্তু আমি তো চাই যে শেখ হাসিনা দেশে ফিরুন। ফলে আমি চাইবো যেদিনকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীত্বের শপথ নেবেন তার 6 মাসের মধ্যে দিল্লি থেকে বিশেষ বিমানে উনি শেখ হাসিনাকে ঢাকায় নিয়ে যাবেন, এবং তখন বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে থেকে ওনাকে সম্বর্ধনা দেবে, গোলাপ ফুল ছিটাবে, আপনি সেটা কভার করবেন। আমি তো চাই শেখ হাসিনা দেশে ফিরুন এবং শুভেন্দু অধিকারী যেন বিশেষ বিমানে, এগেন আই রিপিট, দিল্লি থেকে নিয়ে যান। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা কি বলে? আমি যেহেতু মুজিবের ভক্ত, আগেন আই রিপিট, 9ই মে রবীন্দ্রনাথের জন্মদিনে 25শে বৈশাখে শুভেন্দু অধিকারী সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 9ই মে থেকে 6 মাস পরে, অর্থাৎ 9ই নভেম্বর, আমি চাইব 16ই ডিসেম্বরের আগে শেখ হাসিনা ঢাকায় থাকবেন, শুভেন্দু অধিকারী তাকে ঢাকায় ফিরিয়ে দেবেন এবং ঢাকার আওয়ামী লীগের নেতারা তার উপরে ফুলবৃষ্টি করবেন। আইটি সেলের মানে আওয়ামী লীগের ক্র্যাক প্লাটুন ওপর থেকে আর যা যা করা সম্ভব সবকিছু করবেন, এবং পূর্ণিয়া সাহেব ওই দিন রাত্রে আমায় ডাকবেন যে প্লিজ, যে কিভাবে এই ঐতিহাসিক ঘটনা ঘটলো। আমি শুধু জানতে চাই বাস্তবতা কি বলে। বাস্তবতা তো এটা বলে না। বাংলাদেশের ভেতরকার যে পরিস্থিতি, বিশেষ করে তারেক রহমানের যে নেতৃত্ব এখন দেখা যাচ্ছে, উনি তার তার লিস্ট এখন পর্যন্ত 2.5 মাস ওভাবে বিতর্কিত না। বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ আছে। সেই ক্ষেত্রে বাস্তবতা কি বলে যে আপনি যে স্বপ্ন দেখছেন এটা কতটুকু টাফ? আমি তো আওয়ামী লীগের নেতাদের স্বপ্নের পোলাওতে একটু ঘি দিলাম মাত্র। আপনি আমাকে ঘিটুকুও দিতে দেবেন না পূর্ণিয়া সাহেব। আপনি বলছেন যে সে শুভেন্দু অধিকারী তার যা বক্তব্য যে শেখ হাসিনাকে তিনি ক্ষমতায় ফিরিয়ে দেবেন, আমি তো সেটাই চাইছি যে 9th মে শপথ নেবেন, 6 মাসের মাথায় 9th নভেম্বর বিশেষ বিমানে, সেই বিমানে যেন কলকাতা শহরের বাকি আওয়ামী লীগ নেতারাও থাকেন, ঢাকায় গিয়ে নামবেন। আর ঢাকায় আওয়ামী লীগের যেসব ক্র্যাক প্লাটুন ইত্যাদি ইত্যাদি আছে, ওনারা যেন এয়ারপোর্টে হাজির থাকেন শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সৌমদত্ত, আপনাকে নমস্কার। এবং আমি আমার দর্শকদেরকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘ এবং সফলতা কামনা করি।